হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সেল ডাইনামিক্স। সো বাংলাদেশে হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল বাইক কোনটা? তা হচ্ছে এই বাইকটা। দিস ইজ দ্য সিএফ মোটো 300 অ্যাসার, কারেন্টলি দ্য মোস্ট পাওয়ারফুল বাইক অ্যাভেলেবল ইন বাংলাদেশ। এখন হ্যাঁ, আমি জানি বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে এটা দ্য মোস্ট পাওয়ারফুল বাইক ইন বাংলাদেশ, বাট আপনি যদি গ্লোবাল স্টেজে যদি কম্পেয়ার করেন, গ্লোবাল স্টেজে এটা ইট সিমস আন্ডার পাওয়ার্ড। ওয়াই? এটা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা। সো আপনাদেরকে আমি দুইটা ভার্জন দিব, কেমন? একটা হচ্ছে শর্ট এবং সিম্পল, আর আরেকটা হচ্ছে দ্য লং অফ ইট। এখন শর্ট ভার্জনটা যেটা, সেটা দ্য কিওয়ার্ড বিং এখানে সিম্পল। সো ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা সিঙ্গেল সিলিন্ডার, কেমন? এখন সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, এটা যদি ডুয়াল কিংবা ট্রিপল কিংবা কোয়াড্রুপল যে সিলিন্ডার যে ইয়েগুলো হয়, সেগুলোর থেকে হচ্ছে অলওয়েজ হচ্ছে কম পাওয়ার মেক করে। এটা দ্য রিজন বিং এখানে যে এখানে যেহেতু একটাই মাত্র সিলিন্ডার, কেমন, ওই একটাই হচ্ছে সব পাওয়ারটা মেক করতেছে, ওকে সব কাজ করতেছে। তো আপনি যদি ডুয়াল সিলিন্ডারে যদি যান বা ট্রিপল সিলিন্ডারে যদি যান বা কোয়াড্রুপল সিলিন্ডারে যখন যাবেন, কেমন, ফর দ্য সেম সিসি ক্লাস, একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা হচ্ছে 300 সিসি। এখন এটা যদি সিলিন্ডার যদি দুইটা হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা সিলিন্ডার হচ্ছে 150 সিসি, কেমন? পুরোটা অ্যামালগেমেট করলে হচ্ছে 300 সিসি হয়, বাট প্রত্যেকটা সিলিন্ডার হচ্ছে 150 করে। তো আলটিমেটলি হয় কি, ওগুলার হচ্ছে আপনার যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা হচ্ছে ছোট হয়ে আসতেছে। আপনার এটা যে স্ট্রোকটা, অর্থাৎ এই তো সিলিন্ডারটা হচ্ছে পিস্টনটা হচ্ছে সিলিন্ডার ভিতরে আপ অ্যান্ড ডাউন হচ্ছে সে যাচ্ছে। তার যে এই যে ট্রাভেল ডিস্টেন্সটা ফ্রম দ্য টপ ডেড সেন্টার টু দ্য বটম ডেড সেন্টার, টিডিসি বিডিসি বলে এটাকে, এই যে রেঞ্জটার মধ্যে তাকে যে হচ্ছে যেতে হচ্ছে, এটাকে স্ট্রোক বলে। এই স্ট্রোক রেঞ্জটা হচ্ছে ছোট হয়ে আসে। ছোট হয়ে আসলে যত ছোট সেটাকে করতে পারবেন, এটা রেভ রেঞ্জে হচ্ছে আরো উপরের দিকে করতে পারবে। এখন ডুয়াল থেকে যখন ট্রিপলে যাবেন, ট্রিপলে গেলে হচ্ছে সেই রেভ রেঞ্জটা হচ্ছে আরো বাড়াইতে পারবেন। যখন কোয়াড্রুপলে যাচ্ছেন, ওই যে যেটা বললাম, সিসি ক্লাস যদি সেম রেখে দেন, ওই সিলিন্ডারটা হচ্ছে আরো ছোট করতে হচ্ছে, কেমন, তখন আপনি হচ্ছে রেভ রেঞ্জে আরো উপরের দিকে হচ্ছে যাইতে পারতেছেন। তো ওই রেভ রেঞ্জটাও হচ্ছে অ্যাড করে, দ্যাটস হাউ ইউ অ্যাড পাওয়ার টু আ বাইক। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, কেমন? কিন্তু আবার এটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিএফ তো হচ্ছে কেটিএম এর সাথে ইঞ্জিনিয়ারিং শেয়ার করে, কেমন? আর কেটিএম হচ্ছে তাদের যে সিঙ্গেল সিলিন্ডার যে স্পেসটা আছে, সেই সিঙ্গেল সিলিন্ডার স্পেসের মধ্যে ব্যারিয়ার ব্রেক করা ইনক্রেডিবল ইঞ্জিনিয়ারিং এর জন্য তারা খুবই হচ্ছে বিখ্যাত। তাহলে সিএফ এর মধ্যে সেই সেম হচ্ছে সে যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এখানে আসতেছে না কেন? ওয়াই কুডন্ট সিএফ ডু দ্য সেম? তো এখান থেকে হচ্ছে আমাদের সেকেন্ড, আমরা প্রবাবলি হচ্ছে দ্য বিগেস্ট রিজন অফ ইট। So it's this and this. So এটাই। সো সো এটা হচ্ছে গিয়ে কারণ, হ্যাঁ, পয়েন্ট আউট করছি আমি এটার দিকে, বাট এক্সস্ট ইজ নট এক্স্যাক্টলি দ্য রিজনটা হচ্ছে এমিশনস, দ্যাটস ওয়ান। আর সেকেন্ডটা হচ্ছে নয়েজ। এই দুইটা জিনিসের রেগুলেশনসের যত হচ্ছে অ্যাড হচ্ছে, যত স্ট্রিক্টার হচ্ছে, এই আমাদের যে বাইকের যে পাওয়ারগুলো আছে, পাওয়ারটা হচ্ছে নিউট্রাল করে দিচ্ছে। আর এই যে নিউটারিংটা ইটস নট জাস্ট হচ্ছে যে এই স্মল সিসি, বা মানে আপনি যেই সিসি ক্লাসের মধ্যে যান না কেন, সেটা স্মল সিসি হোক বা বিগার সিসি হোক, প্রত্যেকটা সিসি ক্লাসের মধ্যে বাইকগুলোকে হচ্ছে নিউট্রাল করে দিতেছে। দ্য ওয়ান অফ দ্য লেটেস্ট ওয়ান্সের মধ্যে যদি আমি এক্সাম্পলটা নিই, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ান হচ্ছে হন্ডা ট্রান্সআল্প। বাইকটাকে লিটারালি তাদের যে আপার রেঞ্জটা লিটারালি নষ্ট করে দিছে হচ্ছে এই এমিশনস রেগুলেশনসগুলো। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করছেন, সেটা হচ্ছে 90s অর ইভেন যে আপনার একটা উদাহরণটা নিই আমি, সেটা হচ্ছে 2008-এর যে ইয়ামাহার এফজেডএস যে ভার্সন 1টা, হ্যাঁ, সেটা যদি আপনি চালায় থাকেন, বা 2014-এর যে জিক্সার যে 150 যেটা ছিল, সেটাও যদি চালায় থাকেন, ওগুলো দেখবেন যে হচ্ছে কম্পেয়ার টু দেয়ার মডার্ন যে এফজেড যেটা আছে সেটা, আর প্লাস হচ্ছে মডার্ন যে হচ্ছে জিক্সার যেটা আছে, কেমন, ওদের সাথে যদি কম্পেয়ার করেন, দেখবেন যে আগের ওই বাইকগুলো 2008-এর, সেই 2014-এর বাইক, সেগুলো বেশি পাওয়ার মেক করতেছে।
মডার্ন ইঞ্জিন হচ্ছে আরো বেশি পাওয়ার মেক করার কথা না, এটা বরং হচ্ছে উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে যাওয়ার কারণটা কি? এটা বিকজ অফ দা ওই যে যেটা বললাম সেটা হচ্ছে এমিশনস রেগুলেশনস গুলো। কেমন আমাদের মডার্ন যে বাইকগুলা, জিক্সারের কথাই যদি ধরি আমি, জিক্সারের মনোটনটা তো এখনো আছে, ওইটা টু সাম এক্সটেন্ট হচ্ছে আমাদের আমাদের মার্কেট ছাড়া আমি যেটুকু জানি আর কোথাও অ্যাভেলেবল না। ওইটা কিন্তু একটু বেশি পাওয়ার মেক করে ফ্রম দ্য এফআই ভার্সন। এফআই ভার্সনটা হচ্ছে তারা অন্যান্য যে কান্ট্রিজগুলোতে হচ্ছে এমিশনসের লগুলো হচ্ছে আরো অনেক স্ট্রিক্ট, সেখানে এক্সপোর্ট করে বলেই হচ্ছে তাদেরকে আলটিমেটলি হচ্ছে এমিশনসের রেগুলেশনসটা মানতে হইতেছে, হওয়ার কারণে ওই যে বাইকের পাওয়ারটা হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে। কিন্তু সেটা ইটস নট ট্রু ফর বাইকস লাইক জিক্সার মনোটন, যেটা এখন আছে। এফজেডএস এফআই যে ফার্স্ট যে ভার্সনটা সেটা এখন আর নাই। কিন্তু আপনি যদি ইয়ের কথা ধরেন, জিক্সার মনোটনের কথা যদি ধরেন, সেটা তো হচ্ছে এখনো আছে। সেটা হচ্ছে দেখবেন যে একটু বেশি পাওয়ারফুল লাগতেছে ফর দিস ভেরি রিজন। আর এটা হইতে পারতেছে আমরা কিছুটা লাকি, বিকজ উই আর ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যাদের কিনা এমিশনস এর রেগুলেশনস বলে আসলে কিছুই নেই আমাদের এখানে। নোবডি কেয়ারস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ। আর কিন্তু চিয়ানের অ্যাসারের কথা যদি ধরেন, এই বাইকটা এটা ডেভেলপ করাই হয়েছে ফর মার্কেটস লাইক ইউরোপ অ্যান্ড ইউএসএ। তো ওইসব কান্ট্রিতে আপনি হচ্ছে এমিশনস রেগুলেশনসগুলো এসকেপ করতে পারতেছে না। তো এসকেপ যেহেতু করতে পারতেছে না, এই বাইকটা হচ্ছে ফ্রম দ্য গ্রাউন্ড আপ নিউটার করেই হচ্ছে বানানো হয়েছে। কেমন ইঞ্জিন ডেভেলপ করে আপনার দেন গিয়েছে বা নিউটার করতে হচ্ছে যে কোন কোন জায়গায় নিউটার করা যায়, সাউন্ড বেশি মেক করতেছে, এটার 84 ডেসিবেলের উপরে উঠলে আপনি হচ্ছে ইউরো 5+ যে রেগুলেশনসটা সেটা হচ্ছে ফেল করতেছেন, এটার মধ্যে হচ্ছে সাউন্ড কমাও, টিভি কমাও। আপনি যদি হচ্ছে বাইকের ভেতরে ইন্টারনাল আপনি সিলিন্ডার যত অ্যাড করবেন, কিংবা হচ্ছে বাইকের সিসি ক্লাসটা যত বাড়াবেন, কিংবা হচ্ছে এটার রেভ রেঞ্জ হচ্ছে যত সামনের দিকে যাবে, যত উপরের দিকে উঠবে, যত বেশি রেভ করবে সে, হিট হচ্ছে তার ভিতরে তত বেশি মেক করবে। যত বেশি হিট হচ্ছে বাইকের ভেতরে উৎপন্ন হবে, সে যে বাতাসটা যেটা টানতেছে ওইটার মধ্যে যে হচ্ছে যে ইগুলা আছে আমাদের ওয়ান অফ দ্য, আমি যদি হাইড্রোকার্বনসের কথা বলি, নাইট্রোজেনের কথা বলি, হ্যাঁ, নাইট্রোজেনকে হচ্ছে ধরে সে হচ্ছে নাইট্রাস অক্সাইডে পরিণত করে। ভেতরকার যখন টেম্পারেচারটা 1300 ডিগ্রি উপরে যখন উঠে যায়, সেটা তখন অক্সিজেনের সাথে হচ্ছে করে নাইট্রাস অক্সাইডে, তো নাইট্রাস অক্সাইড যখন আপনি মেক করবেন, প্রবলি আপনারা হচ্ছে ফোর্ট9-এর যে একটা ভিডিও আছে, ইফ আই রিমেম্বার ইট কারেক্টলি, ওটা হচ্ছে কাওয়াসাকি নিনজা ZX4RR নিয়ে। সেটা যদি দেখে থাকেন দেখবেন যে হচ্ছে ওখানে হচ্ছে সে বলতেছে যে ওটা নাইট্রাস অক্সাইড মেক করা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ওয়ে টু ফেল দ্য ইউরো 5+ রেগুলেশন। সো সিন্স এই বাইকটা হচ্ছে সেই রেগুলেশনের কথা মাথায় রেখে বানানো হয়েছে, এই বাইকটার কেপাবিলিটিসটা হচ্ছে আমরা হচ্ছে মানে অ্যাকচুয়ালিস্টটা কেপাবিলিটি কতটুকু আছে সেটা হচ্ছে আমরা কখনো হচ্ছে জানতে পারবো না, আই গেস। সো এখন আমি এটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে যে আমাদের 4 হুইলার যেগুলো আছে, গাড়ির কথা যদি ধরেন, হ্যাঁ, 4 হুইলার যেগুলো আছে, গাড়ি, ট্রাক, বাস, সেগুলোর ক্ষেত্রে এগুলো ম্যাসিভ ইঞ্জিনস, হ্যাঁ, ওগুলোর ক্ষেত্রে রেগুলেশনটা হচ্ছে মেক সেন্স। বাট হচ্ছে ভাই ইঞ্জিনটা সাইজ দেখছেন, ছোট ছোট ইঞ্জিন এগুলো। আমাদের বাইকের আমরা 2 হুইলার আমরা চালাই হচ্ছে ছোট ছোট ইঞ্জিন, এগুলোর জন্য হচ্ছে কেন সেই রেগুলেশনসগুলো হচ্ছে তারা এত স্ট্রিক্টলি হচ্ছে মেক করতেছে, আই হ্যাভ নো আইডিয়া। সো দ্যাটস দ্য শর্ট ভার্জন অফ ইট। এখন আপনি যদি লং ভার্জনটা যদি শুনতে যদি ইন্টারেস্টেড থাকেন, স্টিক অ্যারাউন্ড। এটার পিছনে ফিজিক্সটা কি আমি সেটা হচ্ছে এখন ব্যাখ্যা করবো। ওকে, চলে আমরা বিএমইপি দিয়ে হচ্ছে স্টার্ট করবো। আমি আমার চ্যানেলে বিএমইপি কখনো ফিচার করিনি, তো একটা বেসিক একটা আমি এক্সপ্লেনেশন দিয়ে দিই। বিএমইপি মানে হচ্ছে ব্রেক মেন এফেক্টিভ প্রেশার, কেমন? এখন এটা মেজার করে হচ্ছে বেসিক্যালি আপনার একটা ইঞ্জিন, তার যে পিস্টন আছে, পিস্টনের উপর কত হার্ড ওয়েতে পুশ করতেছে, কেমন, অন অ্যান অ্যাভারেজ একটা। তারপর যার যে পাওয়ার স্ট্রোক আছে, সে পাওয়ার স্ট্রোকের সময়। তা এটা হচ্ছে এভাবে চিন্তা করেন আর কি, যে ইঞ্জিনটা যে হচ্ছে তার যে ভেতরের যে প্রেশারটা, সে প্রেশারটাকে ইউজফুল টর্কে কত এফেক্টিভলি হচ্ছে সে কনভার্ট করতেছে, এটাই হচ্ছে এটাকে মেজার করে। আর এটা বিএমইপিটা হচ্ছে একটা অবজেক্টিভলি বেটার একটা মেট্রিক দেন হর্স পাওয়ার অথবা টর্ক, কারণ এটা দিয়ে আপনি রিগার্ডলেস অফ ইউর ইঞ্জিন সাইজ, ইঞ্জিন সিসি, এটা আপনি দুইটা ইঞ্জিনকে হচ্ছে কম্পেয়ার করতে পারবেন যে তার যে ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা, তার যে সাইজটা আছে, সে সাইজটাকে সে প্রপারলি হচ্ছে ইউটিলাইজ করতেছে কিনা। এই ধরনের মেট্রিক্স জিনিসগুলো বিএমইপি থেকে হচ্ছে বেটার ট্রান্সলেট করা যায়, বেটারভাবে বোঝা যায় এগুলো দিয়ে। তো এখন এই ব্রেকটা মানে হচ্ছে কি, হচ্ছে আপনার যেমন বিএইচপি, ব্রেক হর্স পাওয়ার, যেটা কিনা আমরা ক্র্যাঙ্কের মধ্যে মাপি আফটার ফ্রিকশন লসেস, এখানেও ব্রেকটা সেম জিনিস, এটা ফ্রিকশন লসেসের পরে আউটপুট শেফট হচ্ছে এটাকে মেজার করে। মিন তো মানে বুঝতেছেন, হ্যাঁ, অ্যাভারেজ অন ওভার পাওয়ার স্ট্রোক। আর
এফেক্টিভ প্রেশার মানে বেসিক্যালি প্রেশার বলতে আমরা যা বুঝি তাই, আর কিছু না। এটা যে যে ইঞ্জিনটা যে প্রেশারটা প্রডিউস করতেছে সেটা হচ্ছে আপনি একটা পিস্টনের উপরে ইউনিফর্মলি যদি আপনি ফালানোর পরে সেই যে টর্কটা হচ্ছে প্রডিউস করবে, এটাই হচ্ছে কি আমরা এফেক্টিভ প্রেশার হিসেবে এখানে বলতেছি, কেমন? তো এটা ইঞ্জিনের সাইজ অথবা স্পিড, আমি একটু আগে তো বললাম যে ইঞ্জিনের সাইজ স্পিড এগুলো সম্পর্কে কেয়ার করে না। তো যে কারণে আপনি ইঞ্জিনের এফিসিয়েন্সি পারফরমেন্স এগুলো অবজেক্টিভলি বেটার ওয়েতে এটা দিয়ে মাপতে পারবেন। একটা এক্সাম্পল দিতে পারি, যেমন একটা স্মল ইঞ্জিন আর একটা বিগ ইঞ্জিন দুইটারই সেম বিএমইপি থাকতে পারে, কিন্তু দুইটা ইঞ্জিনের মধ্যে যেটার বিএমইপিটা হায়ার থাকবে, কেমন, যেটার বিএমইপিটা হায়ার থাকবে সেটা হচ্ছে তার যে ডিসপ্লেসমেন্টটা ওইটা সে প্রপারলি ইউজ করতেছে, কেমন? ধরেন একটা কথার কথা, একটা 150 সিসি ইঞ্জিনের আপনার বিএমইপি হচ্ছে কথার কথা 200, কেমন? আর আরেকটা 300 সিসি ইঞ্জিনের কথার কথা বিএমইপি হচ্ছে 150। এই বেসিক্যালি 150 সিসি ইঞ্জিনটা তার যেহেতু তার বিএমইপিটা হায়ার, তার যে সাইজটা সেই ডিসপ্লেসমেন্টটা সে প্রপারলি ইউজ করতেছে, এই, কেমন? আচ্ছা, তা এখন এটার কোর ফর্মুলাটা আছে, আমরা যাচ্ছি, আমি এটা মুছি। কোর ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি আমি বিএমইপিটা আমি বারে মাপবো, কেমন? আমি এটা কেন বলতেছি আমি বলি। এটার বেশ কয়েকটা সূত্র আছে, কিন্তু আপনি যদি নর্মালাইজ করতে চান ফর আ স্পেসিফিক মেট্রিক অথবা ফর্মুলা, আমার ক্ষেত্রে ফর্মুলাটা মনে রাখা সোজা হয়। আমি যদি এভাবে লিখি এটাকে 150.8 মাল্টিপ্লাইড বাই টর্ক হচ্ছে নিউটন মিটারে, আর একটা ভলিউম, এই ভলিউমটা হচ্ছে লিটারে, কেমন? আর টর্কটা বললাম আমি নিউটন মিটারে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে আপনার একটা টর্ক, এই টর্কটাকে আপনি হচ্ছে যে আরপিএমে হচ্ছে আপনি ফেলতেছেন। তো বেসিক্যালি হচ্ছে তার বিএমইপিটা মানে হচ্ছে আপনার পার সাইজ যে ইঞ্জিনটা আছে সেটা টর্কটাই হচ্ছে বেসিক্যালি এটা রিফ্লেক্ট করতেছে, কেমন? যেমন ধরেন আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ডাইনোতে কি করে? ডাইনোতে কি হচ্ছে হর্স পাওয়ার ডিরেক্টলি মেজার করে? না, ডাইনোতে হচ্ছে বেসিক্যালি আপনার টর্কটা মেজার করে, কেমন? ওরা করে কি, ওরা একটা যে ইয়েটা ইউজ করে, যে সূত্রটা ইউজ করে সেটা হচ্ছে আপনার টর্ক, হ্যাঁ, এটা টর্কটা হচ্ছে নিউটন মিটার মাল্টিপ্লাইড বাই হচ্ছে আরপিএম, দেন হচ্ছে এটাকে ডিভাইড করা হচ্ছে 9549 দিয়ে, কেমন? এটা একটা কনস্ট্যান্ট। সো বেসিক্যালি এইটাই হচ্ছে ওরা করতেছে। তা আপনি একটা এই যে টর্কটা আছে না, এই টর্কটাকে হচ্ছে কত আরপিএমে ফেলতেছেন, সে ফেলার পরে সে এই ক্যালকুলেশন থেকে দেন গিয়ে হচ্ছে বেসিক্যালি আপনি আপনার পাওয়ারটা পাবেন হচ্ছে ইন হর্স পাওয়ার, কেমন? এই সূত্রটা দিয়ে। তা ডাইনো বেসিক্যালি আছে একটা টর্ক মেজারের মেশিন, আর এই পাওয়ারটা যেটা আসতেছে আমার এখানে, এটা জাস্ট একটা ডেরাইভড ম্যাথ, আর কিছু না, কেমন? তো আমরা এটাকে হচ্ছে এভাবে চিন্তা করতে পারি বেসিক্যালি যে আমার পাওয়ার হচ্ছে কি বেসিক্যালি প্রপোর্শনাল টু বিএমইপি মাল্টিপ্লাইড বাই আমার ডিসপ্লেসমেন্ট, কেমন? মাল্টিপ্লাইড বাই আমার আরপিএম, কেমন? তো বেসিক্যালি হচ্ছে অর্থাৎ আমার যদি হচ্ছে আরও বিএমইপি যদি থাকে, আমার ডিসপ্লেসমেন্ট যদি আরও বাড়ে, আমার আরপিএম যদি হচ্ছে আমি আরও বাড়াই, এই তিনোটা যে কোনো একটা বাড়াইলে অথবা তিনোটা যদি বা যে কোনো দুইটা যদি আমি বাড়াই, বেসিক্যালি একটা কম্বিনেশন অফ দিস থিংস বাড়াইলে আমার ডিরেক্টলি হচ্ছে প্রপোর্শনাল টু দ্যাট আমার পাওয়ারটা বেড়ে যাবে। ওকে, সো এখন ধরেন আপনার কাছে একটা 600 সিসির ইঞ্জিন আছে, হ্যাঁ, আমি এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে এখানে লিখি। সেটা হচ্ছে ধরেন একটা 600 সিসির একটা ইঞ্জিন আছে, যেটা ধরেন কথার কথা 70 ন্যানোমিটার বলছে 70 নিউটন মিটার টর্ক হচ্ছে প্রডিউস করতেছে। তো ধরেন ওইটা বিএমইপিটা হচ্ছে 200 পিএসআই। এখন এই সেম 70 নিউটন মিটার যে টর্কটা, সেটা আমি যদি একটা 400 সিসির ইঞ্জিনে যদি প্রডিউস করতে যাই, তাহলে আমার বিএমইপিটা কত আসবে? তো এখন এটা আমি একটা সিম্পল ম্যাথ দিয়ে হচ্ছে আমি করতে পারি। দেখেন, ধরেন আমি একটা টর্ক কি বললাম, যে আমার একটা 600 সিসি ইঞ্জিনটার টর্ক হচ্ছে 70 নিউটন মিটার, ওইটার ভলিউমটা হচ্ছে গিয়ে আমি 600 সিসি, তো মানে 0.6 লিটার, কেমন? আর আমার তাহলে বিএমইপি 1, সেটা আমার হচ্ছে 200 পিএসআই, আমি একটু আগে তো বললাম, কেমন? 200 পিএসআই। আর এখন আমার যে 400 সিসির ইঞ্জিনটা, যেটা কিনা 0.4 লিটার, সেটাও আমার হচ্ছে টর্ক আমি চাইতেছি এখান থেকে 70 নিউটন মিটার্স।
তাহলে এটার জন্য আমার এটা বিএমএপিটা কত হইতে হবে, তাহলে বিএমএপি টু ইজ ইকুয়াল টু হোয়াট, কী থাকবে। তা আমি এটা যে একটা সিম্পল একটা ম্যাটার, যেহেতু আমার টর্কটা সেম, ওই একটু আগে যে সূত্রটা দেখছেন না, সূত্রটা থেকে আমি ম্যাটার হচ্ছে ডিরাইভ করতে পারবো। কেমন, আমার ধরেন বিএমএপি 1 মাল্টিপ্লাইড বাই ভলিউম 1 ডিভাইডেড বাই 150.8, যেহেতু টর্ক সেম তাহলে দুইটারই হচ্ছে আমার টু মাল্টিপ্লাইড বাই V2 ডিভাইডেড বাই 150.8। কেমন, তাহলে আমার এখানে কী দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমার 150 যে নিচেগুলো এগুলো ক্যান্সেলস আউট। হ্যাঁ, ক্যান্সেল আউট করে আমি বেসিক্যালি এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসি, BMEP2 গিয়ে দাঁড়াচ্ছে আমার BMEP1 মাল্টিপ্লাইড বাই V1 ডিভাইডেড বাই V2। এখন এই যে এই পাশে যে নাম্বারসগুলো আছে, হ্যাঁ এই নাম্বারসগুলো যেগুলো আছে এই নাম্বারসগুলো আমি হচ্ছে এটার মধ্যে প্লাগ ইন করবো। কেমন, এটা করার পর আমার যেটা আসতেছে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে এখানে 200 মাল্টিপ্লাইড বাই 0.6 0.4। কেমন, আসতেছে হচ্ছে 200 ইন্টু 1.5, তো 200 ইন্টু 1.5 মানে হচ্ছে এখানে আরও 100 বাড়বে, মানে 300। কেমন, 300 PSI। ওকে, সো বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে আমার এই যে 400cc যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা থেকে আমি সেম 70 নিউটন মিটার্স অফ টর্ক যদি পাইতে চাই, আমার হচ্ছে আলটিমেটলি হচ্ছে 300 PSI হচ্ছে আমাকে প্রডিউস করতে হবে। সো এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে যে আপনার পার সিসি অফ এয়ার আমাকে সে আরও বেশি ফিউল হচ্ছে তাকে বার্ন করতে হবে, যেহেতু আরও পাওয়ার প্রডিউস করতে হবে। আর পাওয়ারটা তো মেইনলি আসেই হচ্ছে আমার ফিউলটা থেকে, ফিউলটাই তো এনার্জিটা ক্যারি করতেছে, তাই না, সেটাকে বার্ন করে আমার সেই পাওয়ারটা হচ্ছে বাইর করতে হবে। তো পার সিসি অফ এয়ার আমাকে আরও ফিউল বার্ন করতে হইতেছে, অথবা আমি বুস্ট প্রেশারও বাড়াইতে পারি যে টার্বোচার্জ করে। হ্যাঁ, এখানে আমি একটা উদাহরণ দিই, এটা দিলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে স্ক্রিনে থাকা যে গাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে Ferrari F12 Berlinetta. এটা probably one of the most beautiful Ferraris to have ever existed. এই গাড়িটার যে ইঞ্জিনটা সেটা হচ্ছে V12, একটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন। এইটার মতো ম্যাসিভ সাইজের, ম্যাসিভ ভলিউমের, ম্যাসিভ নাম্বার অফ সিলিন্ডারে ভরা ন্যাচারালি অ্যাসপিরেটেড যে ইঞ্জিনগুলো, এগুলো দেখবেন যে এখন আস্তে 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 ফেজড আউট হয়ে যাইতেছে, খুব কম এই ধরনের ইঞ্জিনসগুলো। ওয়াই? বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আপনি বিএমইপিটা হচ্ছে যত বাড়াবেন, আপনি এমিশনস হচ্ছে ফেল করার আপনার চান্সেসটা হচ্ছে তত বেশি। তো যে কারণে হচ্ছে দেখবেন এখনকার গাড়িগুলোর মধ্যে, হাই পারফরমেন্স গাড়িগুলোর মধ্যে টার্বোচার্জার, সুপারচার্জার, বেশিরভাগ ক্ষেত্রে সুপারচার্জারই করে, সুপারচার্জার লাগায়, দেন কি হচ্ছে পারফরমেন্স ওরা বিএমইপিটা হচ্ছে বাড়ানোর চেষ্টা করে। তো যে কারণে হচ্ছে ইঞ্জিনের যে সাউন্ডটা, একটা ন্যাচারালি স্পিরিট, এই গাড়িটার হচ্ছে ইউটিউবে যে সার্চ করে এটার সাউন্ডটা শুনেন, ইয়ার অর্গাজম লিটারালি। কম্পেয়ার টু দ্যাট আপনি সুপারচার্জার লাগানোর পরে দেখবেন সাউন্ডটা হচ্ছে কমপ্লিটলি নষ্ট হয়ে যায়। This is also one of the reasons why I am into motorcycles so much, because motorcycles গুলা হচ্ছে আপনার the last of the pure mechanical machines, যেগুলার এঙ্গেজমেন্টটা টোটালি অন্য লেভেল। এটা আপনি গাড়িগুলো থেকে পাবেন না, কাজ ওই যেটা বললাম এমিশনসের কারণে ডিরেক্ট ফিলের যে গাড়িগুলা, ওগুলো আস্তে আস্তে ফেজড আউট হয়ে এখন হচ্ছে কাইন্ড অফ কম্পিউটারাইজড কিছু মেশিন হচ্ছে আসতেছে। বেসিক্যালি আপনি জাস্ট থ্রটল দিবেন আর বাদ বাকিটা একটা কম্পিউটার ডিসাইড করতেছে যে ওইটা মেশিনটাকে কিভাবে চালাবে। আচ্ছা, দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট। আর আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি কম্প্রেশন রেশিও যদি বাড়ান বা ওইটা বাড়াইলেও হচ্ছে আপনার কম্বাস্টন এফিসিয়েন্সিটা বাড়লে তখন আপনার বিএমএপিটা হচ্ছে বাড়তেছে। এখন একটা কুইক একটা স্যানিটি চেকের মধ্যে আমরা যাই। কেমন, দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে স্মল যে গ্যাসোলিন ইঞ্জিন আছে না, আমি এটা স্মল গ্যাসোলিন যে ইঞ্জিনগুলো আছে সেটা হচ্ছে ইউজুয়ালি টিপিক্যাল বিএমইপিটা থাকে হচ্ছে আপনার 120 থেকে 180 পিএসআই রেঞ্জে। কেমন, আমি সবগুলো পিএসআইতে দিব। হাই পারফরমেন্স ইঞ্জিনে যদি যান সেটা হবে ইউজুয়ালি 180 থেকে 220-এর মধ্যে। কেমন, এরপর আপনি যদি হচ্ছে আরও যদি যাইতে চান তখন আপনাকে টার্বোচার্জ করতে হবে সেই গ্যাসোলিন ইঞ্জিনকে। কেমন, ওই টার্বোচার্জ যে গ্যাসোলিন ইঞ্জিনগুলো আছে সেগুলো থেকে আপনি পাবেন হচ্ছে 250 থেকে আপনার 300 PSI এর রেঞ্জে হচ্ছে সেখান থেকে পাবেন। আর এর উপরে যেগুলো আছে ওগুলো বেসিক্যালি ডিজেল ইঞ্জিন। কেমন, ডিজেল ইঞ্জিনগুলো হচ্ছে আপনার 200 থেকে 350-এর রেঞ্জে হচ্ছে আপনার ইয়েটা প্রডিউস করে। তাহলে এখন আমাদের সিএফ মোটর 300 SR, এটা বিএমএপিটা কত? স্ক্রিনে থাকা 4টা বাইক দেখতেছেন,
এই চারটাই হচ্ছে ইউরো 5 এর যে রেগুলেশনটা সেটা মেনে দেন গিয়ে হচ্ছে তাদেরকে মার্কেটে আসতে হয়েছে। কেমন? এর মধ্যে একদম সবচেয়ে বেশি বিএমএপি যেটা সেটা হচ্ছে হন্ডা সিবিআর 250RR। এটা মাথায় রেখে কিন্তু সেকেন্ড জেন তার যে ইঞ্জিনটা অর্থাৎ MC51, নট দ্য MC22 মডেল 90s যেটা ছিল সেটা না, এটা হচ্ছে মডার্ন যে ইঞ্জিনটা সেটা। তো এটা লাস্ট হচ্ছে ইঞ্জিন আপডেট আসছিল 2021-এ। এরপরে কেটিএম এর কথা যান, কেটিএম এর RC390 যেটা সেটার লাস্ট ইঞ্জিন আপডেট আসছিল 2022-এ। এটা কিন্তু ইউরো 5 কমপ্লায়েন্ট, ইউরো 5+ না। এই বাইকটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন কেন কেটিএম ব্যাংক্রাফট হয়েছে। হিউজ পরিমাণ ইনভেন্টরি তাদের এখনও পড়ে আছে, সেল করতে পারে নাই। এরপর আমাদের সিএফ মোটর 300 আসার, এটা বিএমইবিটা আসে আছে এক্স্যাক্টলি 165-এ। দেন গিয়ে হচ্ছে ইয়ামাহা R3, সেটা হচ্ছে বিএমইবিটা আসে 157। ওকে, কিউরিয়াস একটা জিনিস, কেমন এটা বিএমইবিটা 157, কাহিনী কি? ডিসপাইট বিং দ্য মোর পাওয়ারফুল বাইক। এটার কারণটা হচ্ছে দেখেন এটা লাস্ট ইঞ্জিন আপডেট আসছে কবে, 2015 সালে। কেমন? তো বাকি যে তিনটা বাইক তিনটা হচ্ছে ফেয়ারলি মডার্ন। তো সিএফ মোটো এখানে সবচেয়ে মডার্ন হওয়া সত্ত্বেও লিস্টটা একদম নিচের দিকে। হ্যাঁ, ইয়ামাহা R3 যেটা কিনা এই মুহূর্তে একটা ডাইনোসর হয়ে গেছে কাইন্ড অফ, সেই বাইকের সাথে গিয়ে হচ্ছে সেটা পড়ে আছে। ওয়াই ইজ দ্যাট? আমি সেটার এক্সপ্লেনেশনও যাচ্ছি, কিন্তু তার আগে একটা জিনিস হচ্ছে একটু নোট ডাউন করেন এখানে দেখেন। সেটা হচ্ছে হন্ডার MC51-এর ওই যে সিবিআর 250RR, এটার মতো মডার্ন বাইকও খেয়াল করে দেখেন 200 PSI এর যে ব্যারিয়ার সেটা এখনো ব্রেক করতে পারে নাই, 185-এ গিয়ে হচ্ছে সে থেমে আছে। তো এই যে মডার্ন এমিশন কমপ্লায়েন্ট যে বাইকগুলো আছে না, এগুলো খুব রেয়ারলি হচ্ছে এই 185 মার্কটা হচ্ছে পার করে। কেন? বিকজ অফ নাইট্রাস অক্সাইড এমিশনস। স্ক্রিনে থাকে এই চারটা বাইকের দিকে একটু দেখেন। দেখেন এগুলা সবগুলো হচ্ছে 1990s থেকে 2000-এর সময়কার হাই পারফর্মিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। হ্যাঁ, তখন তো হচ্ছে এগুলো প্রি ইউরো এমিশনস সময় আর কি। ওই সময় এমিশন স্ট্যান্ডার্ডগুলো এরকম ছিল না। তো এগুলোর যে বিএমইপিগুলো অ্যাপ্রক্সিমেটলি বিএমইপিটা খেয়াল করে দেখেন 200 তো ক্রস করছেই দুটার ক্ষেত্রে, বাকি দুইটার ক্ষেত্রে মানে 185 যে মার্কটা সেটা ক্রস করে বা অ্যাটলিস্ট ওইটার কাছাকাছি আছে। এখন সে 1990 সালকে আপনি রেফারেন্স পয়েন্ট ধরেন, ধরে এই যে গ্রাফটা দেখতেছেন না, এখানে আমাদের যে সিঙ্গেল সিলিন্ডার যে ইঞ্জিনগুলো আছে 250 থেকে 400cc ক্লাসের মধ্যে তাদের এভলিউশনটা কীভাবে হয়েছে আপ টু 2025, সেটা হচ্ছে এখানে প্লট করলাম আমি। করার পর এখানে দেখেন এখানে জাস্ট দুইটা আউটলায়ার আছে। এটা হচ্ছে 1990 সালে কেটিএম 620 ডিও ইঞ্জিন, কারণ এটা সিসিটা একটু বড়, আর কিছু না। বাট খেয়াল করছেন বিএমইপিটা আস্তে 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 নিচের দিকে নেমে আসছে। জাস্ট 2015 সালে কেটিএম হচ্ছে একটা ট্রাই মারছে তাদের RC390 দিয়ে। আমি বললাম না যে তাদের ইনক্রেডিবল ইঞ্জিনিয়ারিং। কেটিএম আনরিলায়েবল ঠিক আছে, কিন্তু তাদের ইঞ্জিনিয়ারিংটা সলিড টু বি অনেস্ট। তো তারা একটা ট্রাই মারছে, বাট ওই যে ইউরো 5টা যখন হচ্ছে ইউরো 5+ আসছে, তাদের RC390 পর্যন্ত হচ্ছে বাজার ইরেলেভেন্ট হয়ে গেছে। তারা এই বাইক মানে নিউ হিসাবে আর বেচতে পারতেছে না, এটা হচ্ছে ইউজড বাইকের মতো হচ্ছে দামে তাদেরকে বেচতে হচ্ছে বিকজ অফ এমিশন স্ট্যান্ডার্ড। এখন এই গ্রাফটা থেকে হচ্ছে টেকওয়েটা কি? টেকওয়েটা হচ্ছে দেখেন ওই যে 2010 সালে সিবিআর 250R আছে না, সেটা থেকেও আমাদের সিএফ মোটর 300SR 50cc এক্সট্রা হওয়া সত্ত্বেও তার বিএমইপিটা কম। দ্যাট মিনস হচ্ছে তার যে সিসি ক্লাসটা সে হচ্ছে তার যে ইউটিলাইজেশন, তার প্রপার ইউটিলাইজেশন সে করতে পারতেছে না, মানে নিউট্রাল করে দেওয়া হয়েছে। মানে বেসিক্যালি সোজা বাংলা যদি বলা যায়, আমাদের বাইকগুলো বিচিগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে। এখন তো এখন প্রশ্নটা হচ্ছে যদি এই নিউটারিংটা যদি না করা হইতো তাহলে আমাদের যে বাইকটা সেটার পটেনশিয়ালটা হচ্ছে কেমন হইতো। এখন আপনাদের মধ্যে যারা কিনা আমার ওই 150cc একটা বাইক যদি 150 km/h গতিতে যাইতে পারে, তাহলে একটা 300cc বাইক কেন 300 km/h গতিতে যায় না? ওই ভিডিওটা যদি দেখে থাকেন, যদি না দেখে থাকেন আই উড হাইলি রেকমেন্ড ওইটা দেখেন। দেখলে হচ্ছে এই ভিডিওটা আপনার বুঝতে আরও সুবিধা হবে। তো ওই ভিডিওটা হচ্ছে যদি দেখে থাকেন, ওখানে দেখছেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার টপ স্পিডটা ইজ ডিটারমাইন্ড বাই ইয়োর এয়ারোড্র্যাগ, নট বাই ইয়োর বাইকস পাওয়ার। হ্যাঁ, বাইকে পাওয়ার ম্যাটার করে, বাট এয়ারোড্র্যাগটাই হচ্ছে সবচেয়ে বড় কালপ্রিট, যেটার কারণে আমাদের বাইকগুলোর হচ্ছে টপ স্পিড হচ্ছে লিমিটেড হয়ে যায়। তো ওই এয়ারোড্র্যাগকে ফোর্স কইরা আপনি যদি হচ্ছে আপনার টপ স্পিডটা যদি বাড়াইতে হয়, আপনার বাইকে আরও হর্স পাওয়ার হচ্ছে অ্যাড করতে হচ্ছে। তো হর্স পাওয়ার মানে কি? হর্স পাওয়ার মানে একটু আগেই তো আমি মনে আছে দেখাইছিলাম যে
আপনি হর্স পাওয়ার বলে কোনো কিছু নেই। আপনি একটা টর্ককে যত আরপিএম হচ্ছে বাড়াবেন, আপনার সেটার সাথে পাওয়ারটা হচ্ছে এটার সাথে লিনিয়ারলি হচ্ছে বাড়বে। তো বেসিক্যালি পাওয়ার হর্স পাওয়ার মানে হচ্ছে টর্ক ইন্টু আরপিএম। এখন আপনি হাই আরপিএমে বাইকের যে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বলে সেটা, অর্থাৎ আপনার সিলিন্ডারের মধ্যে যে এয়ার ফিউলের যে মিক্সচারটা আছে সেই মিক্সচারটা হচ্ছে আপনি কনসিস্টেন্টটা রাখতে পারবেন, এটা ড্রপ করবে। এটার মানেটা হচ্ছে আপনার বেসিক্যালি আপনার এখনকার কারেন্ট যে কম্পোনেন্টটা আছে ওই একই কম্পোনেন্ট নিয়ে সে হচ্ছে ইঞ্জিনটা যে নিঃশ্বাস নিচ্ছে সে প্রপারলি সে নিঃশ্বাস নিতে পারবে না এট হাই আরপিএম। কিন্তু হর্স পাওয়ার তো ঠিকই রাইজ করতেছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে দেখেন আপনি ধরেন আমাদের সিএফ মোটর কথাই ধরেন, চেন্ডার এসআর কথাই ধরেন, সে 6500 আরপিএমে গিয়ে তার টর্কটা পিক করে। পিক করার পরে এরপরে কিন্তু সে আর টর্কটা কিন্তু টেপার অফ করতেছে, পড়ে যাচ্ছে। কিন্তু পড়ে গেল যেহেতু আরপিএম স্টিল বেড়ে যাচ্ছে। আর হর্স পাওয়ারটা কিসের প্রোডাক্ট? একটু আগে বললাম টর্ক ইন্টু আরপিএম। কেমন ওই যে আপনার টর্ক পড়ে যাওয়ার পরেও আপনার আরপিএম যেহেতু স্টিল বাড়তেছে, এটা অফসেট হয়ে যায়। অফসেট হয়ে আপনার মানে ইঞ্জিন স্পিড হচ্ছে কন্টিনিউ, ইঞ্জিন স্পিড যত বাড়বে আপনার হর্স পাওয়ার হচ্ছে এটার সাথে পাওয়ার আউটপুট হচ্ছে বাড়তেছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে হচ্ছে টর্ক ড্রপ অফটা এত বেশি হয় যে আপনার ওইটার সাথে ইঞ্জিন স্পিডটা হচ্ছে যে ম্যাচ করে ওইটা পাওয়ার আর বাড়াইতে পারে না। তো ওইটা কখন গিয়ে পৌঁছে সেটাই হচ্ছে কি পিক হর্স পাওয়ার। আমাদের বাইকের ক্ষেত্রে সেটা হচ্ছে 9500 আরপিএমে গিয়ে পৌঁছায়। এরপরে আপনি আরপিএম যদি আনলক করে দেন, আপনি বাইক চালাতে থাকবেন, কিন্তু আপনার হর্স পাওয়ার কিন্তু আর বাড়বে না, হর্স পাওয়ার হচ্ছে ড্রপ অফ করবে। এখন এই যে বাইকটা আরপিএম যদি আপনি আরও বাড়াইতে চান যাতে করে হচ্ছে এই যে টেপার অফটা হচ্ছে এটা যাতে আরও পরে হয়, বাইকটা যাতে হর্স পাওয়ারটা বাড়ে, সেটার জন্য এখন আপনাকে এটা বুঝতে হবে আগে যে এই যে 300 SR এর ক্ষেত্রে যে 6500 আরপিএম এ গিয়ে টর্কটা পিক করতেছে, এটা কোন জিনিসগুলো ডিটারমাইন করতেছে সেটা বুঝলে আপনি তাইলে এটাও বুঝতে পারবেন যে সেটাকে কিভাবে চেঞ্জ করতে হচ্ছে। তো এটা প্রথমটা হচ্ছে আপনার যে ক্যামশ্যাফটের প্রোফাইল আর ভালভের টাইমিং কেমন, এগুলা অর্থাৎ কতক্ষণ ধরে আপনার ভালভগুলো ওপেন থাকবে উইদাউট ভালভ ফ্লোট। তো এটা ক্যামশ্যাফটের প্রোফাইল আর ভালভ টাইমিং যদি আপনাকে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে হাই রেভ ক্যামশ্যাফট আপনি লাগাইতে পারেন। তারপরে হচ্ছে আপনার ইনটেক আর এক্সস্ট এগুলো একটু টিউন করতে পারেন, অর্থাৎ আপনার যে রানার লেংথ, পাইপের যে ডায়ামিটার আছে, ব্যাক প্রেশার, এগুলা এই জিনিসগুলো টু সাম এক্সটেন্ট আমাদের দেশে অনেকে হচ্ছে করে, ফ্রি ফ্লো একটা এক্সস্ট লাগায়, ইনটেক লাগায়। কিন্তু এটার সাথে টিউনটা যদি আপনি ওইভাবে যদি না ম্যাচ করেন তাহলে এগুলো কোনো আসলে মানে কোনো উপকারিতা হচ্ছে অ্যাড করতেছে না, খুদাই হচ্ছে এগুলো লাগায়। আচ্ছা, আমি এটার মধ্যে খুব বেশি যাচ্ছি না, জাস্ট এতটুকুতে আমি এটা কথাটা রাখতেছি। এরপরে হচ্ছে আপনার ফিউল এবং ইগনিশন ম্যাপ, এটা আপনি ইসি একটা রিম্যাপ করে আপনি এটা করতে পারতেছেন, অর্থাৎ আপনার যে এফআর রেশিওটা ওইটাকে অথবা আপনি স্পার্কটাকে অ্যাডভান্স করে দিলে হচ্ছে চলতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কম্প্রেশন রেশিও আর আপনার যে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি অ্যাক্রস ইউর হোল রেঞ্জ, এই জিনিসগুলো হচ্ছে টর্কে পিক লোকেশনগুলো কোথায় গিয়ে পিক করবে সেটাকে হচ্ছে মানে এফেক্ট করে। আর আমি তো একটু সাথে সাথে আমি তো বললামই যে হচ্ছে কি কোন জিনিসগুলো আপনি অ্যাড করলে ওই যে হাই রেভে ক্যামশ্যাফট বলেন, ফ্রি ফ্লো এক্সস্ট বলেন, ইসিউটা রিম্যাপ করা বলেন, এই জিনিসগুলো কম্প্রেশন রেশিও আপনি বাড়ানো, হ্যাঁ, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বাড়ানো, এগুলো বাড়াইলেই আপনি টর্কের যে টর্কটা কোথায় গিয়ে পিক করতেছে সেটাতে গিয়ে হচ্ছে আপনি এফেক্ট করতেছেন। এখন আসি আমাদের আলোচনাটাতে। সো অ্যাজ অ্যান ইউজার আমি কিছু জিনিস হচ্ছে ডিসাইড করতেছি যে আমি আমার বাইকটাকে হচ্ছে মডিফাই করব, বাট আমি হচ্ছে এটারে হন্ডা, ইয়ামাহা টাইপসের রিলায়েবল হচ্ছে রাখবো, যেটা সিএফ এর কারেন্ট ফিলসফি। তাদের ইঞ্জিনগুলো দেখবেন একটু বিট রিল্যাক্সড, এটা কেটিএম টাইপসের রিলায়েবল না। যে কেটিএম কি করে, তাদের ইঞ্জিনগুলোকে পুশ করে একদম ম্যাক্সে নিয়ে যায়, যে কারণে ওগুলার সার্ভিস লাইফগুলো কিছুটা কম থাকে, খুব ঘন ঘন সার্ভিস করাইতে হয়, সার্ভিস ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে। বাট সিএফ এর ক্ষেত্রে ওরকম না। তো আমি ফিলসফিটাও চেঞ্জ করব না, আমি তাছাড়া এটা ইঞ্জিনে যে কারেন্ট যে ইন্টারনালসগুলো আছে, ইঞ্জিনের ভেতরের কম্পোনেন্টসগুলো আমি এগুলো চেঞ্জ করব না। সর্বোচ্চ হচ্ছে এতটুকু করতে পারি, আমি একটা ইস্যুটাকে একটা রিটিউন করব আর হচ্ছে একটা ফ্রি ফ্লো ইনটেক এক্সস্ট, এটা তো বেয়ার মিনিমাম এগুলো করতেই হবে। তো দেখেন আমি এক্সিস্টিং কিছু ডাইনো টিউন হচ্ছে চেন্ডার এসারের জন্য এগুলো দেখছি, দেখার পরে আমি আমার ক্যালকুলেশনসটা কিছু রান করছি। রান করার পরে দেখলাম যে অলমোস্ট অল অফ দ্যাম তারা হচ্ছে 15 থেকে 20% যে বলপার্কটা আছে সেখানেই হচ্ছে দিতেছে, বোথ ইন টর্ক এবং ইয়োর বিএইচপি।
তো দ্যাট মিনস যে আপনি 6500 মাল্টিপ্লাইড বাই 1.15 মানে হচ্ছে আপনার 7475 আরপিএম এর রেঞ্জে গিয়ে আপনি আপনার আপগ্রেডেশনটা আছে পাচ্ছেন। এখন আমি আরও কিছু ম্যাথ করছি। ম্যাথ করার পরে একটা জিনিস খেয়াল করলাম যে এটা একটু বেশি অপটিমিস্টিক, আসলে সিঙ্গেল সিলিন্ডার তো একটু বেশি অপটিমিস্টিক। তো এখন এই স্টকের যে আমাদের যে স্টক ইঞ্জিন ইন্টারনালসগুলো আছে, হ্যাঁ, এটারে যদি আমি ভালভ ফ্লোটের মতো যে রিস্কটা সেটা যদি আমি না নিতে চাই, তাহলে হচ্ছে আমি একটা বেস লাইন ধরি, যেমন 250 আসারের কথাই ধরেন, ও হচ্ছে ওই বাইকটা পিক টর্ক বানায় হচ্ছে 7250 আরপিএম। এখন ওই ইঞ্জিনটা দেখে থেকে যেহেতু ডিরাইভ করা আমাদের 300 আসারের ইঞ্জিনটা জাস্ট বিগ বোর করছে, তো আমি হচ্ছে ঠিক আছে এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য 250 আসার আমি সেটা রেখে দিব। তো এবার আসেন আমি হচ্ছে আমার টর্ক গ্রাফটা হচ্ছে আমি ডিফাইন করব কেমন। এইখানে আপনাদের ইউ হ্যাভ টু বেয়ার উইথ মি, কারণ হচ্ছে আপনাদেরকে যদি আমার যে ক্যালকুলেশনসগুলো সেগুলো যদি ভেরিফাই করতে হয় আপনাকে কিছু ক্যালকুলাস করতে হবে কেমন। নাথিং ক্রেজি, এখানে জাস্ট হচ্ছে একটা সিম্পল একটা ট্র্যাপিজয়েডাল রুল করবেন, এটা যেটা কিনা একটা নিউমেরিক্যাল যে ইন্টিগ্রেশন আছে ওইটা একটা টেকনিক। তো আসেন আমরা হচ্ছে আমাদের যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা 2500 আরপিএম থেকে স্টার্ট করব কেমন। সেটাকে র্যাম্প আপ করবো আমরা হচ্ছে একদম 7250 আরপিএম পর্যন্ত। এরপরে হচ্ছে 7000 থেকে 8000 যখন যাবো এখানে একটা স্লাইট পিক রাখবো, কিন্তু এরপরে গ্র্যাজুয়াল লিনিয়ার একটা ড্রপ অফ করে দিব আমরা 12000 আরপিএম পর্যন্ত, যাতে করে কোনো ওভার রেভের কোনো স্ট্রেস যাতে আমাদের ইঞ্জিনটার উপরে না পড়ে কেমন। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এতে করে আমার একটা ব্রড আর প্লাস হচ্ছে একটা বেসিক্যালি একটা ইউজেবল মিড রেঞ্জ থাকতেছে, আর প্লাস যে লেজটা এটার যেটা ওই লেজটা হচ্ছে কনজারভেটিভ হবে কেমন। হাই আরপিএম এর যে লেজটা সেটা কনজারভেটিভ হচ্ছে। তো এখন প্রত্যেকটা কি পয়েন্টে আমি যদি আমার পাওয়ারগুলো যদি ক্যালকুলেট করি কেমন, সেটা কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমার যে 3500 আরপিএম এর যে রেঞ্জটা সেখানে গিয়ে আমার টর্কটা আসতেছে অ্যাপ্রক্সিমেটলি 18 কেমন, আর পাওয়ারটা আসতেছে হচ্ছে 8.5-এর একটু উপরে হর্স পাওয়ারটা। এরপর যখন আপনি 5000-এ যাইতেছেন, 5000-এ যাওয়ার পরে সেটা টর্কটা আসতেছে 25 নিউটন মিটার, আর পাওয়ারটা আসতেছে হচ্ছে 17.5 হর্স পাওয়ারের একটু উপরে। এরপরে আপনি যখন 6500-এ যাচ্ছেন, 6500-এ যাওয়ার পরে বেসিক্যালি আপনার টর্কটা আসতেছে 29 আর পাওয়ারটা আসতেছে 26.5। দেখেন এরপরে হচ্ছে মেইন জিনিসটা, আমার পিক টর্ক কিন্তু অলরেডি পৌঁছে যাইতেছে আমি যখন 7250-এ যাইতেছি। এখানে গিয়ে আমার টর্ক আসতেছে হচ্ছে 30.24 আর পাওয়ারটা আসতেছে 32.34 হর্স পাওয়ারে আর কি। অলরেডি হচ্ছে দেখতেছেন সেটা হচ্ছে আমি টর্ক কার্ভটা একটু সামনের দিকে ঠেলে দেওয়ার কারণেই আমার অলরেডি হচ্ছে এই বাইকটার নিজের যে পারফরমেন্স, এর আগের যে পারফরমেন্স যেটা আছে সেটা হচ্ছে টর্ক হচ্ছে 27 আর আপনার বিএইচপিটা হচ্ছে গিয়ে 29.5, এটা অলরেডি সে পাস করে ফেলছে কেমন। 8000-এ যখন উঠাইতেছি আরেকটা কি পয়েন্ট, 8000-এ উঠানোর পরে আমার অলরেডি হচ্ছে টর্ক অলরেডি হচ্ছে 30-এ চলে আসছে, পাওয়ার আসতেছে 33.65, পাওয়ার বাড়তেছে, বাট এই যে দেখেন অলরেডি টর্ক কিন্তু আমার টেপার অফ হওয়া শুরু করছে কেমন। এইখানে পিকে পৌঁছাইছে না সে, এ অলরেডি টেপার অফ হওয়া শুরু করছে, খেয়াল করছেন এই লেজটার কথাই বলছে, সে এখন আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে, যাতে করে আমার বেসিক্যালি আমি কনজারভেটিভ রাখতেছি কেমন, এই লেজটাকে কনজারভেটিভ রাখতেছি, আমার ওভার রেভে কোনো স্ট্রেস আমি এখানে ফেলবো না। এখানে আসার পরে কিন্তু অলরেডি হচ্ছে আমার যেটা দেখলেন সেটা হচ্ছে আমার পিক টর্কের পরে কিন্তু অলরেডি টর্ক কমা শুরু করছে। 9500 আমি যখন যাচ্ছি, 9500-এ যাওয়ার পরে আমার টর্ক আসতেছে 28, পাওয়ার আসতেছে হচ্ছে 37.33 হর্স পাওয়ার স্টিল হচ্ছে আমার বাড়তেছে। 11000-এ যখন যাচ্ছি আমি 11000-এ যখন যাচ্ছি এটা আর কি, 11000-এ যাওয়ার পরে আমার টর্কটা আসতেছে হচ্ছে 25-এ, পাওয়ার আসতেছে হচ্ছে 38.63। এইবার দেখেন আমি যখন 12000-এ গেলাম, 12000-এ যাওয়ার পরে আমার টর্কটা একদম নিচে নেমে 22-এ চলে আসছে কেমন, পাওয়ার কিন্তু পাওয়ার অলরেডি নেমে হচ্ছে 37.07-এ চলে আসছে। বেসিক্যালি এরপরে গিয়ে হচ্ছে 80 দিতে পারতেছে না কেমন, ইঞ্জিনটার হচ্ছে পিক যে এফিসিয়েন্সিটা, পিক এফিসিয়েন্সিতে পৌঁছে সে অলরেডি হচ্ছে ফল অফ করা শুরু করে দিছে। সো দিস ইজ দ্য সফট পয়েন্ট কেমন, দিস ইজ দ্য সফট পয়েন্ট আমার ইঞ্জিনটা যেখানে গিয়ে হচ্ছে আমার পিক হর্স পাওয়ারটা মেক করতেছে। তো অ্যাট দ্য পিক সে কত বানাইতেছে, সে হচ্ছে বানাইতেছে টোটাল 37.33 কেমন। তো
তো বেসিক্যালি হচ্ছে একটু মুছি, বেসিক্যালি আমার ইঞ্জিনটা আমার এখানে দুইটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে দেখতে হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে দিস পয়েন্ট আর আরেকটা হচ্ছে দিস পয়েন্ট। কেমন এখানে গিয়ে আমার এই যে 7250 আরপিএমটা আছে না, এই পয়েন্টটা থেকে আমার সবচেয়ে বেশি টর্ক হচ্ছে সে বানাইতেছে আমার বাইকটা, যেটা কিনা হচ্ছে 30.224। 27 থেকে সে 30.24 হচ্ছে 24 চলে আসলো। আর আমি যেহেতু বাইকটা আনরেস্ট্রিক্টেড করে দিছি, সে এখন 9.5 আরপিএমে ওই 29.5 হর্স পাওয়ার যে মেক করতে আগে সেটা এখন আর হচ্ছে না। আমি জাস্ট দেখেন এটা জাস্ট সামান্য একটু টর্ক বাড়ানোর পরে আমার এই যে আরপিএম রেঞ্জটা যে আনরেস্ট্রিক্টেড করে দিলাম, যে কারণে লিনিয়ারলি আমার হচ্ছে পাওয়ারটা বেড়ে আমার আলটিমেটলি কত আসলো, সে পাওয়ারটা বেড়ে সেই 29.5 থেকে এখানে এসে আমার সে 37.3 হর্স পাওয়ার হচ্ছে দিচ্ছে। তো আসে না এখন অ্যাজাম্পশনসগুলো আমার কি কি। নাম্বার 1, আমার যে ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে যা আছে তাই আমি স্টক ইন্টারনাল রেখে দিব, আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না। আমার বেসলাইন যে টর্কটা সেটা হচ্ছে এখন 27 ন্যানোমিটার নিউটন মিটার আছে অ্যাট 6500 আরপিএম। আর আমার রিম্যাপটা যেটা আছে, রিম্যাপটা হচ্ছে আমি শিফট করে 7250 আরপিএম হচ্ছে নিতে চাচ্ছি এই বেসলাইন থেকে। কেমন আর ইঞ্জিনটাকে আমি হচ্ছে এটা 12,000 পর্যন্ত হচ্ছে রেফ করতে পারে, আমার ইঞ্জিনটা ফুল আমি আনলক করে দিব। বাট রিলায়েবিলিটির জন্য এটা যে মেকানিক্যাল যে স্ট্রেসটা আছে সেটা আমি যাতে কম থাকে সেটার জন্য ওই যেটা বললাম যে স্টক মেকানিক্যাল যে রিলায়েবিলিটির উপরে যে ফিলোসফিটা আছে সিএফে, সেটা আমি রেখে দিব। অর্থাৎ বেসিক্যালি টর্কটা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে পিকে পৌঁছার পরে সে দ্রুত টেপার অফ করবে যাতে করে ইন্টারনালসগুলো হচ্ছে ওভার স্ট্রেসে না পড়ে। হ্যাঁ, আর পিক হর্স পাওয়ার যেটা, এটা আমি এটা যা টর্ক আছে এবং আরপিএম আছে সেটার সাথে হচ্ছে আমি ন্যাচারালি স্কেল করতে দিব। তো যেটা বললাম যে আমার এখানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, এই যে 8000 আরপিএম এর পরে আমার যে টর্কটা টেপার অফ হচ্ছে না, এটার কারণে আমার ইঞ্জিনের যে ইন্টারনালসগুলো এগুলো কোনো আমি ওভার স্ট্রেসে ফেলাইতেছি না। বেসিক্যালি আমার বিএমইপিটা যেটা, সেটা হচ্ছে ওই যে দেখলেন না 185 যে ফিগারটা আছে না, ওই 185 পিএসআইয়ের 185-190 পিএসআইয়ের উপরে আমি নিচ্ছি না তাকে, যাতে করে ইঞ্জিনের ভেতরে যেতে ওভার স্ট্রেস মানে বেসিক্যালি প্রেশার যাতে আর না, আর পিক প্রেশার আমি আর বাড়াইতেছি না এর থেকে। কেমন আর পিক পাওয়ারটাও হচ্ছে আমার হচ্ছে পৌঁছাইতেছে হচ্ছে 11,000 আরপিএম, সেটাও হচ্ছে স্লাইটলি হায়ার দেন স্টক। কেমন বাট এইটা এমন না যে হচ্ছে আনরিজনেবল। এটা যে স্টক আমার যে ইঞ্জিনটা, হ্যাঁ আমি জানি যে 250 সিসির একটা ইঞ্জিন ছিল, এটাকে হচ্ছে আমি বিগ বোর করে দেন গিয়ে হচ্ছে এই 300 সিসিটা ইঞ্জিনটা ডিরাইভ করছি। বাট স্টিল এইটার যে স্টক কম্পোনেন্টস আছে, স্টক ফিউলিং আছে, এগুলোর জন্য উইদিন রিজনেবল স্ট্রেস। কেমন আমাকে হয়তো একটু টাইমিংটা হচ্ছে কেয়ারফুলি ম্যানেজ করতে হচ্ছে ইসিউ থেকে। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে কুলিংটা হ্যাজ টু ম্যাচ। এই কুলিংটা হয়তো এটা ফিল্ড টেস্ট করে দেখতে হবে। এটা কুলিংটা তো আপনি জাস্ট একটা বিগার রেডিয়েটর আর প্লাস হচ্ছে এই যে ওয়াটারটা যে শিফটিং হইতেছে ভেতর দিয়ে, সেই প্রেশারটা আপনি একটু বাড়ায়, ফ্লোটা আপনি একটু জাস্ট বাড়ায় দিলে হচ্ছে। কেমন আর প্লাস হচ্ছে একটা জিনিস খেয়াল করছেন, সেটা যে মিড রেঞ্জটা যেটা, এটা পুরো মিড রেঞ্জটা হচ্ছে মাছ স্ট্রঙ্গার হয়ে যেতেছে। কারণ কি, কারণ আমার টর্কটা হচ্ছে আমি সামান্য একটু জাস্ট শিফট করে দিয়েছি, পিক শিফটটা আর কি সামান্য একটু হচ্ছে বাড়ায় দেওয়ার কারণে। আই গেস আপনারা অলরেডি ফিগার আউট করে ফেলছেন যে ইয়ামাহার R3 সে 300 SR থেকে কিন্তু তার বিএমইপিটা কম। কেমন মিন এফেক্টিভ প্রেশারটা কম, মিন এফেক্টিভ প্রেশার কম হওয়ার পরও সে হচ্ছে হর্স পাওয়ার বেশি মেক করতেছে। তো বিকজ অফ দ্য ফ্যাক্ট, একটা আপনি GSX-R 150টার কথা চিন্তা করেন, ওই ইঞ্জিনটা পিক টর্ক বানায় হচ্ছে 9000 আরপিএম এ। একদম সিমিলারলি R3 এর হচ্ছে পিক টর্ক যেটা, সেটাও 9000 আরপিএম এ গিয়ে হচ্ছে হয়। ওই GSX-R 150টার মতোই আপনার এটারও যে সিলিন্ডার সাইজগুলো, এগুলো 155-160 সিসি ক্লাসে আর কি পার সিলিন্ডার। তো পার সিলিন্ডারের টোটাল মাসটা মানে ভরটা আর কি, ভরটা লো হওয়ার কারণে এরা রেফারেন্সের অনেক পরে গিয়ে হচ্ছে টর্কটা সেফলি উৎপাদন করতে পারতেছে। পারে দেখে এদের যে টর্কটা এটা মাল্টিপ্লাই হয় ওভার মোর সাইকেলস পার সেকেন্ড, যেটার কারণে হচ্ছে হর্স পাওয়ারটা মূলত বাড়ে। এখন 11,000 আরপিএম কি এই ইঞ্জিনের সেফ? তো সেটা যদি আপনি চিন্তা করেন, এখন দেখেন আমাদের বাইকের যে স্ট্রোকটা হচ্ছে 62.4 মিলিমিটার।
তো আপনি যদি পিস্টন স্পিডটার কথা চিন্তা করেন, এটার সূত্রটা হচ্ছে 2 ইন্টু স্ট্রোক ইন্টু আরপিএম, সেটাকে 60 দিয়ে ডিভাইড করতে হবে। তো এখন আমি যদি আমার যে নাম্বারসগুলো এগুলো প্লাগ ইন করার পরে যেটা দাঁড়ায় যে 10,000 আরপিএমে হচ্ছে আমার পিস্টন স্পিড হচ্ছে 20.80 মিটার্স পার সেকেন্ড, আর 11,000 আরপিএমে গিয়ে সেটা দাঁড়াচ্ছে 22.88 মিটার্স পার সেকেন্ড, আর 12,000-এ গিয়ে সেটা আসে হচ্ছে 24.96 মিটার্স পার সেকেন্ড। এখন এই নাম্বারসগুলো কি মিন করে দেখেন, 16 থেকে যে 20 মিটার্স পার সেকেন্ড এটা কমন একটা কনজারভেটিভ ডিজাইনের জন্য হচ্ছে করে, আর 20 থেকে 25-এর যে রেঞ্জটা ওইটা করা হয় হচ্ছে মডার্ন স্পোর্ট ইঞ্জিনগুলোর জন্য, যেগুলো কিনা হচ্ছে হাই রেভিং হয়। আর 25 মিটার্স পার সেকেন্ড থেকে অ্যান্ড বিয়ন্ড ওগুলো হচ্ছে রেস ইঞ্জিনের টেরিটরিতে চলে যায়। তো এখন ধরেন আমি স্ট্রেসটা চাচ্ছি না আমার ইঞ্জিনের জন্য, তো আমি ইঞ্জিনটাকে 10,000 আরপিএম এ লিমিট করে দিই। লিমিট করে দেওয়ার পরও এই বাইকটা কিন্তু স্টিল দেখেন 10,000 আরপিএম, একটু আগে কি দেখছেন ফিগারটা, যে 38 বিএইচপি বানাইতেছে সে, আর পিক টর্ক বানাবে সে হচ্ছে স্টিল ওই যে 30.24 নিউটন মিটার অ্যাট 7,250 আরপিএম। তো এই 10,000 আরপিএমেও আপনি যদি একটা ফ্লাই বাই মারেন না, মারলে দেখবেন যে হচ্ছে আপনার যে ইঞ্জিনটা এক্সস্ট থেকে যে সাউন্ডটা বের করতেছে সে অলরেডি হচ্ছে 100 ডেসিবেল পার করে ফেলছে। আর আপনার যে নাইট্রাস অক্সাইডের থ্রেশহোল্ড, যেটা নাইট্রাস অক্সাইড আমি যেটা বলছিলাম যে 1300 ডিগ্রি সেলসিয়াসে সে লিটারালি কম্বাস্ট হয়ে সে হচ্ছে নাইট্রাস অক্সাইডে পরিণত হচ্ছে, যে অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেন আছে। তো আর একটা জিনিস দেখেন, ইঞ্জিনের ভেতরকার যে টিপিক্যাল যে পিক ফ্লেম যে টেম্পারেচারটা হয় সেটা হচ্ছে 1700 থেকে 2300 ডিগ্রি সেলসিয়াসে হয়। এখন আপনি বিএমইপি যদি বাড়ান, দ্যাট মিনস হচ্ছে আপনার ইঞ্জিনটা ওই যে পিক টেম্পারেচারটা আছে না সেটার মধ্যে হচ্ছে বেশিক্ষণ টাইম কাটাচ্ছে। বেশিক্ষণ টাইম কাটানোর মানে হচ্ছে আপনি নাইট্রাস অক্সাইডের পরিমাণ আরও বাড়াচ্ছেন, দ্যাট মিনস হচ্ছে আপনি এমিশন স্ট্যান্ডার্ডটা হচ্ছে ফেল করবেন। এখন আন্ডারস্ট্যান্ডেবল, আপনি যদি এভাবে চিন্তা করেন যে ব্রো একটা গ্রিনার আর্থের জন্য হচ্ছে লেটস রুট ফর দ্যাট, তো মোটরসাইকেলটা নিউট্রাল করেন, ওকে, বাট রিমেম্বার ইউরো 5 বা ইউরো 5 প্লাসের মতো যে এমিশন স্ট্যান্ডার্ডগুলো ওগুলো কিন্তু অ্যাবসলিউট, নট রিলেটিভ। এটার মানে হচ্ছে আপনার 300 সিসি একটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনকে হচ্ছে একটা 2 লিটারের মানে 2000 সিসির একটা গাড়ির সমান হচ্ছে তাকে এমিশন স্ট্যান্ডার্ড হচ্ছে মিট করতে হচ্ছে। এখন দেখেন ওই গাড়িটার কাছে যেগুলো আছে, এই ছোট 300 সিসির বাচ্চা ইঞ্জিনটার কাছে ওই জিনিসগুলো নাই। কি নাই? তার কোনো ক্যাটালিটিক কনভার্টার নাই, ওই যে মানে যেটার মধ্যে ভলিউম, তার সেই ভলিউমটা সে স্পেয়ার করতে পারতেছে। তার হচ্ছে এক্সস্টটা হচ্ছে ছোট, তার হচ্ছে অনেক অনেক হায়ার মিন পিস্টন স্পিডে তাকে অপারেট করতে হচ্ছে। তার যে আমাদের যে ইসিগুলো এগুলো তো লিটারালি সস্তা জিনিস, হ্যাঁ, এগুলো গাড়ির ইসি তুলনায় এগুলো কিছুই না। সেন্সর লিটারালি হাতে গোনা, আপনাকে দেখে আমি হাতে গনে দেখাইতে পারবো কয়টা সেন্সর থাকে একটা বাইকের মধ্যে। তো বেসিক্যালি হচ্ছে একটা মোটরসাইকেলকে এই রেগুলেশনসের পাবলিকরা তারা হচ্ছে মিরাকলস হচ্ছে পারফর্ম করার জন্য বলতেছে যে কেমনে কি মিরাকল তুমি করবা জানি না, কিন্তু করে তোমার ক্লিন কম্বাসশন হচ্ছে প্রোভাইড করো। তো আর একটা জিনিস কি, মোটরসাইকেলের যে এমিশনস টেস্টিংগুলা এগুলো রিয়েল রাইডিং থেকে হচ্ছে হয় না। এগুলো ওরা করে কি, WMTC যেটা ওয়ার্ল্ড মোটরসাইকেল টেস্ট সাইকেল, যেটা তারা করে কি খুব ছোট জেন্টাল থ্রটল ট্রানজিশন আর লো আরপিএম এগুলো টেস্ট করে। তো যেটা কিনা হচ্ছে হাই পারফরমেন্স টিউনড ইঞ্জিন যেগুলো আছে ওগুলো লিটারালি পানিশমেন্ট দেয় এটার জন্য। কীভাবে সেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারারদেরকে করতে হয় কি, যাইয়া ওই আর্টিফিশিয়াল ল্যাব কন্ডিশনের জন্য হচ্ছে তাদের বাইকগুলার হচ্ছে টিউন করতে হচ্ছে। তো এই কারণেই হচ্ছে CF Moto 300 SR এর মতো যে বাইকগুলা, হাই পারফরমেন্স ইঞ্জিনের যে বাইকগুলা, এগুলা মনে হয় জন্য হচ্ছে 6000 RPM এর পরে যখন যাইতেছে কেউ মনে গলা চিপে ধরতেছে, এদেরকে চোখ করে ফেলতেছে। দিস ইজ দ্য রিজন। আরেকটা জিনিস কি, গাড়ি আফটার ট্রিটমেন্ট যে স্টেজেসগুলো আছে দেখেন, ও তার কাছে হচ্ছে মাল্টিপল ক্যাটালিটিক ব্রিক আছে, হ্যাঁ, একটা লাইট অফ আছে, একটা মেইন ক্যাট আছে, তারপরে তার যে SCR সিস্টেম বলেন, নাইট্রাস অক্সাইডের ট্র্যাপিং সিস্টেম আছে তার কাছে হচ্ছে EGT সেন্সর আছে, O2 সেন্সর আছে, পার সিলিন্ডার ব্যাংক, ভাই নট জাস্ট ওয়ান, বাইকে তো একটা থাকে কিন্তু তাদের পার সিলিন্ডার ব্যাংক হচ্ছে আলাদা সেন্সরগুলো থাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে তাদের যে ফিউলিংগুলো, হ্যাঁ, ও ক্লোজ লুপ হয়,
আর প্লাস হচ্ছে তাদের যে নকিং কন্ট্রোলটা সেগুলো অ্যাডাপটিভ। আমাদের বাইকেরটা তো অ্যাডাপটিভ না, আমাদের বাইকের নকিংটা প্রিভেন্ট করার মতো কোনো কিছুই থাকে না। ইসিউটা খুব রুডিমেন্টারি ওয়েতে ট্রাই করে হচ্ছে নকগুলা কন্ট্রোল করতে। আমাদের বাইকে যে ওই যে ফিউল কাটটা মারে না, এই যে পাওয়ার কাটটা মারে না, ওই যে ফার্স্ট যখন বাইকটা আসলো বাজি ফিউল পড়লে যে, এটা বেসিক্যালি ওইটার কারণেই হইতেছিল। হ্যাঁ, সে ডেটোনেশনটা কিন্তু প্রিভেন্ট করতে পারতেছে না, কিন্তু ইঞ্জিনটাকে ক্যাটাস্ট্রফিক ফেলিওর থেকে বাঁচানোর জন্য যা করার সেটা করতে চাইতেছে। বাট গাড়ির মধ্যে এই সমস্যাটা নেই। গাড়িতে বাজে তেল পড়লে সে নিজে থেকেই সে বুঝতে পারে পাইজোইলেকট্রিক সেন্সর দিয়ে যে নকিংটা হইতেছে। তো সে অটোমেটিক্যালি সে টাইমিংটাকে রিটার্ড করে সে ওই নকিংটা প্রিভেন্ট করতে পারতেছে। তো যেটা বললাম যে আমাদের বাইকগুলোতে একটা ছোট একটা ক্যাট, একটা ন্যারো ব্যান্ড O2 সেন্সর থাকে, কিন্তু ওই আপনাকে গাড়ির মতো সেম পিপিএম যে থ্রেশহোল্ড আছে সেই থ্রেশহোল্ড আপনাকে মিট করতে বলতেছে। তো ইয়েস, মোটরসাইকেল গাড়ির থেকে অনেক অনেক ক্লিনার। আপনি যদি এমিশনস পার লিটার অফ ফিউল বার্নড সেটার জন্য যদি নর্মালাইজ করেন, দেখবেন যে মডার্ন যে মোটরসাইকেলগুলো না, ওগুলা ইভেন গাড়ির থেকে অনেক ক্লিনার। বাট আমাদের যে ক্যাটালিটিক কনভার্টারগুলা, ওগুলা ওয়েট বলেন বা প্যাকেজিংয়ের কারণে ছোট, আর যে কারণে আপনার যে ইঞ্জিন টিউনিংয়ে যে আমাদের স্যাক্রিফাইসেসগুলো, ওগুলো হিউজ পরিমাণ স্যাক্রিফাইসেস করতে হয়। সো এইগুলো নিয়ে কনভারসেশন আর করা যায় চাইলে, কিন্তু এখন ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না। দিস আর কনভারসেশনস ফর অ্যানাদার ডে। আই এম জাস্ট স্যাড এটার জন্য যে আমার মোটরসাইকেলটা যে পাখাটা, সেই পাখাগুলো মেলতে পারতেছে না, বিকজ সাম ইউরোপিয়ানস তারা মোটরসাইক্লিংকে হবি হিসাবে দেখে। হ্যাঁ, তাদেরকে এই জিনিসটা নিয়ে বদার করা যাচ্ছে না যে ভাই এই আপনাদের যে টেস্টগুলো আছে, দে মেক জিরো সেন্স ফর মোটরসাইকেলস। এগুলোকে অ্যাবসোলুট না করে গাড়ির জন্য একটা ইয়েতে রাখেন, আর মোটরসাইকেলের জন্য আরেকটা করেন। হ্যাঁ, অ্যাবসোলুট না রেখে এটাকে রিলেটিভ করেন। আচ্ছা, যাই হোক, আর এগুলো নিয়ে কথা আর বাড়াচ্ছি না, আপনাদের মন আরও খারাপ করাবো না। অলরেডি প্রবাবলি ইউর গেটিং ডিপ্রেসড অ্যাজ আই এম। সো দ্যাটস ইট ফর টুডে। আমার চ্যানেলের কন্টেন্ট যদি আপনার যদি ভালো লেগে থাকে, আমি আবার আর্জ করতেছি, গত ভিডিওতে করছি, এই ভিডিওতে করতেছি, ডু সাবস্ক্রাইব, বিকজ চ্যানেলের গ্রোথের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই টাইপসের কন্টেন্টগুলো আর কি, অ্যানালিটিক কন্টেন্টগুলো আর কি, আপনাদের কি অ্যাকচুয়ালি ভালো লাগে কি না আমাকে একটু কমেন্ট বক্সে জানান। কারণ রেকর্ড টাইম দেখে অলরেডি প্রবাবলি বুঝতেছেন এগুলোর পিছনে কী পরিমাণ টাইম অ্যান্ড এনার্জি খরচ করতে হয়। তো এটা যদি আপনাদের যদি অ্যাকচুয়ালি ভালো লেগে থাকে, তাহলে আমি বুঝবো যে ডেফিনেটলি ওয়ার্থ ইট। আমি যতটুকু ডিগিং করে ভিডিওগুলো বানাই, অতটুকু ডিগিং অ্যাকচুয়ালি যাওয়া উচিত। আদারওয়াইজ একটু সারফেস লেভেলের যে কন্টেন্টগুলো, ওগুলোতে আমি একটু বেশি ফোকাস দিব। সো এনিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।